আমি ডিউটি করছিলাম প্রত্যেক দিনের মতোই। একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম, সেই এক্সামিনেশন পেশেন্ট করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল। তো তখনই এক্সামিনেশন করা খুব জরুরিও ছিল না, কারণ পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমি করেছিলাম এবং পেশেন্ট ঠিক আছে আমি বুঝতে পেরেছিলাম। তো সেই জন্য সেই মতো ট্রিটমেন্ট শুরু করে আমি অন্য পেশেন্ট দেখা শুরু করি। পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে, তাতে আপনি মরে তো যাননি, আপনি আবার দেখুন, আপনার মার খান যাই খান আপনার দায়িত্ব, এটা আপনার চাকরি। তো আমি তাদেরকে বলি যে অলরেডি 5:30 6টা বাজতে যাচ্ছে, ভিজিটিং আওয়ার্স 6টায় শেষ হলেই আমার ম্যাডাম এসে উনিকে আবার চেক করবেন। তখন উনি বলেন আপনি যদি এত অসুস্থ হন তাহলে আপনি বাড়ি গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকুন। আর তখন ওনার পাশের আরেকজন বলেন হ্যাঁ আপনি বাড়ি যান, তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরোন, আপনি জ্যান্ত কী করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব, আপনার শরীরে আমি আর বলতে পারছি না, বিভিন্ন জায়গার কথা বলে উনি রড ঢুকিয়ে দেব এইসব বলেছে। আর একজন আমার হাত মুচড়ে দিয়েছে, উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা, আমি কি করে জ্যান্ত বাঁচি উনি দেখে নেবেন। আর পাশের আরেকজনও একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে, মারধর করেছে। একজন আমার হাত মুচড়ে দিয়েছে আর একজন আমার কাঁধের এই জায়গায় মেরেছে, থাপ্পড় মারার চেষ্টা করেছিল, আমি মাথা সরিয়ে নিয়েছিলাম, আমার এই জায়গায় এসে পড়েছে মাথা। আমি NW আমাদের অ্যান্টিনেটাল ওয়ার্ড, প্রসূতি মাদের যে ওয়ার্ডে রাখা হয়, ওয়ার্ডের মধ্যে সমস্ত সিস্টার দিদিরা ছিলেন। আর আমাদের ওয়ার্ডের যারা মাসি তারাও ছিলেন, মাসিরাই আমাকে হেল্প করেছেন। এক্স্যাক্ট টাইম তো বলতে পারবো না, 5:30 পৌনে 6টা। মাসিরা আসার আগে একজন সিকিউরিটিও ছিল না ওখানে। সিকিউরিটি কি ছিল না? কজন ছিল ওরা? ছেলেরা কজন ছিল? 10-12 জন একসঙ্গে ঢুকে গিয়েছিল। ওরা কি পেশেন্টের বাড়ির লোকজন? ওরা পেশেন্টের বাড়ির লোক বলেই দাবি করছে। ওরা কি কোনো সিভিক ভলেন্টিয়ার কিছু জানতে পারছে? একজন বললেন উনি পুলিশের অফিসার, পরে পুলিশ আসাতে বলল হোমগার্ড। আপনারা কি থানায় লিখিত অভিযোগ করছেন? অবশ্যই নিরাপত্তার অভাব বোধ করছেন? অবশ্যই, ওরা তো বলেই দিচ্ছে যে আপনি হসপিটালের বাইরে বেরোলে মারধর করবে, রড ঢুকিয়ে দেবে। সবাইকে জানিয়েছি, আমার স্যার জানিয়েছেন। দর্শক শুনলেন, উলুবেড়িয়াতে যে কলেজ আছে, মেডিকেল কলেজ, সেখানে এই ঘটনা ঘটেছে। একজন জুনিয়র ডাক্তার, তার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে। যাচ্ছে তাই মানে মারা তো হয়েছে, চড় মারা, সে সঙ্গে ওই রকম কথা বলা, যেটা আমিও মুখে উচ্চারণ করতে পারছি না। মানে হাসপাতালে দাদাগিরি, জুলুমবাজি এবং যারা চিকিৎসক তাদেরকে আক্রমণ করা। এই ঘটনা এই প্রথম হচ্ছে তা না, এই ঘটনা এর আগেও ঘটেছে, আরো ঘটছে। এবং হাসপাতালে এখন যেগুলো খুবই মানে প্রশ্ন তৈরি করছে, যারা মহিলা ডাক্তার তাদের উপরে নির্যাতন করা, ধর্ষণ করা, খুন করা, এটা তারই একটা, সেটাও কিন্তু বলা যায়। হ্যাঁ, এই জুনিয়র ডাক্তার এখনো ধর্ষিতা হয়ে যাননি, খুন হয়ে যাননি, বা জঙ্গলে টেনে নিয়ে কেউ যেতে পারেননি বা পারেনি। কিন্তু যে ধরনের ঘটনা ঘটানো হয়েছে, যে ধরনের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, যে কোনো সময় শিকার হতে পারেন। মানে যখন ইনি কাঁদছেন, আতঙ্কে যখন কাঁপছেন, তার মানে বুঝতে পারছেন যে কি ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি ওই সময়ে তৈরি করা হয়েছিল। ওনার যেটা বক্তব্য যে একজনকে আনা হয়েছে, আমি দেখছিলাম, সেই পেশেন্ট দেখতে দিচ্ছিলেন না, মানে যেটা বুঝছি আর কি, মানে ডিস্টার্ব করার চেষ্টা করছিলেন খোদ পেশেন্ট। তারপরে উনি হয়তো অন্য কাউকে দেখছেন না, হয়তো পরে অন্য দেখবেন বা সিনিয়র এসে দেখবেন। কিন্তু যে পুলিশের একজন, যিনি নাকি পুলিশের বিরাট অফিসার বলে পরিচয় দিয়েছিলেন,
আদতে তিনি হচ্ছেন একজন ট্রাফিক হোমগার্ড, যার নাম আমি দেখতে পাচ্ছি দর্শক, যার নাম হচ্ছে শেখ বাবুলাল। তিনি নাকি বিরাট অফিসার বলে পরিচয় দিয়েছিলেন, কিন্তু যখন পুলিশ আসে তখন জানা যায় উনি হচ্ছেন জাস্ট একজন ট্রাফিক হোমগার্ড। এবং ওনারা নাকি সব শাসক দলের লোক, খুব নেতা, সেটাও বলার চেষ্টা হয়েছে। বুঝতে পারছি কোত্থেকে এত এত শক্তি আসছে। তো এইসব হয়েছে দর্শক, মারাত্মক একটা ব্যাপার। একজন ডাক্তার, তিনি কাঁদছেন, আতঙ্কে কাঁপছেন, এই অবস্থায় তাকে ডিউটি করতে হচ্ছে হাসপাতালে। তার মানে হাসপাতালের এই যে পরিবেশ, সেটা ঠিক হয়নি। ডাক্তারদের যে নিরাপত্তা, সেটা আজও ঠিক হয়নি। আজও প্রকাশ্যে কেউ এরকম হুমকি দিতে পারে বা ডাক্তারের গায়ে হাত তুলতে পারে। মানে আরজিকর কাণ্ড ঘটেছে, দুর্গাপুরের রিসেন্ট ঘটনা ঘটলো, তারপরেও কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। যেন মনে হচ্ছে ডাক্তারদের উপরে যা খুশি করা যায়। আবার পুলিশের চাকরি করেন একজন, তিনি তো বিরাট নাকি অফিসার হিসেবে জাহির করেছেন, ফলে তাদের তাদের আবার শক্তিটা আরো বেড়েছে, আর সাহসটা আরো বেড়েছে। সেজন্য এই ঘটনা তারা খুব সহজেই ঘটাতে পেরেছে। তবে আমি যেটা খবর পাচ্ছিলাম, এইসব খবর সামনে আসার পরে নাকি ধরেছে পুলিশ ওই ট্রাফিক হোমগার্ড, এবং তাদের একজনকে নাকি পুলিশ ধরেছে। জানি না পুলিশ কি করবে, এটা ওই আইওয়াস কিনা, যে যেহেতু একটা তৈরি হয়ে গেছে, সেজন্য একটা কাউকে কিছু মানে দেখাতে হবে তো, যে পুলিশ অ্যাকশন নিচ্ছে, পুলিশ কাউকে রেয়াত করে না। তো জানি না সেটা পরের দিকে কি বলবে, আবার পুলিশ কি করে এটাকে ব্যাখ্যা দেবে কেসকে নতুন করে ভাবিয়ে, জানি না, সেটা আমরা পরে দেখবো। আর আদতে পুলিশ কি করলো শেষ পর্যন্ত? পুলিশ নাকি বলেছে যে আমরা সিসিটিভি ফুটেজ দেখবো, দেখে ব্যবস্থা নেব। মানে আমরা ওয়েট করছি আর কি, পুলিশ কি ব্যবস্থা নেয় শেষ পর্যন্ত সেটা দেখবো। কারণ যে ধরনের ঘটনা ঘটানো হয়েছে, এবং ওই ক্ষমতা প্রয়োগ পুলিশের লোক বলে, আর হুঁশিয়ারি হুমকি যেটা মারাত্মক, আমি মুখে উচ্চারণই করতে পারছি না, এর কিন্তু সহজে কিন্তু এদেরকে ছাড়া উচিত না। এখন দেখা যাক আইন তাদের জন্য কতটা শক্তিশালী হয়, বা আইন কতটা বাঁধে, বা পুলিশ কতটা শক্ত করে বাঁধতে পারে তদন্তের জন্য, সেটাও দর্শক দেখতে হবে। কিন্তু আমি একটা কথা আজকে শেয়ার করব। নিশ্চয়ই আপনারা দেখছেন যে আমি যেখানে বসে খবর করি, আমি সেখানে নেই, কদিন ধরেই নেই। আমি একটু বাইরে রয়েছি, ভিন রাজ্যে রয়েছি, যেটা আমি বলছি, কিন্তু কোথায় রয়েছি সেটা এখনো বলিনি। আচ্ছা, বলার কি আছে, আমি একটা ভিন রাজ্যে রয়েছি, দক্ষিণে এসছি আর কি, সাউথে এসছি, ডাক্তার দেখাতে এসছি। আমি আমার পরিবারকে নিয়ে ডাক্তার দেখাতে এসছি, হেলথ চেক আপে। সামান্য তো মানে বয়স তো হচ্ছে, এবার কিছু তো উপসর্গ থাকে, সেগুলো একটু চেক করতে আসা। কেন এত দূরে আসা? নিশ্চয়ই বুঝতে পারছেন, রাজ্যে যে পরিকাঠামো রয়েছে সেখানে ভরসা নেই, সেখানে ভরসা নেই। সরকারি যে হাসপাতাল আছে সেখানকার তো কি অবস্থা সেটা আমরা জানি। আর বেসরকারি যেসব হাসপাতাল রয়েছে সেগুলোকেও সহজে বিশ্বাস করা যায় না। টাকা পয়সা হয়তো অনেক যায়, কিন্তু সহজে বিশ্বাস করা যায় না। তো সেই জন্য অনেকে বলে থাকেন যে সাউথে খুব ভালো চিকিৎসা হয়। তো আমি সেই জন্য চলে এসেছি। আমি বলছি না যে কলকাতায় সব বেসরকারি হাসপাতাল খারাপ, সেটা বলছি না। সরকারি হাসপাতাল খারাপ এটা বলতে পারি, সরকারি হাসপাতাল মানে পাতে দেওয়ার মতো না, এটা আমার মনে হয়। কিন্তু মানুষ তার কিছু উপায় থাকে না, সেই জন্য তারা যেতে বাধ্য হন। সব থেকে বেশি মুসলিম লোকেরা যান, কারণ মুসলিমদের আর্থিক অবস্থা সব থেকে বেশি খারাপ। তাদের প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করার ক্ষমতা থাকে না। তো প্রাইভেট হাসপাতালেও সবাই যে ভালো তা না, আবার কিছু কেমন হয়তো ভালো আছে। কিন্তু আমার একটা বাড়তি ইয়ে ছিল যে আমি একটু সাউথে যাব। অনেক নাম শুনেছি এখানে, চেন্নাই, ভেলোর, অনেক নাম শুনেছি। তো দেখবো ওখানকার কেমন পরিকাঠামো, কেমন চিকিৎসা। যেমন চিকিৎসা হবে, তেমনি আমার চাক্ষুষ যে ব্যাপারটা, সেটাও আমার হবে, এবং আমি বলতেও পারবো সেখান থেকে। তো আমি এখনো বলতে শুরু করিনি কি কি দেখছি এখানে, সেই জন্য আসা। তো দর্শক, এখানে আমার তো অনেক অভিজ্ঞতা হচ্ছে, আর এসে তো দেখছি এখানে 60% বাঙালি, 60% বাঙালি। আর আরামবাগ টিভির দর্শকদের মানে আপনাদের দৌলতে, আবার আপনারা যেভাবে শেয়ার টেয়ার করেন, আমাকে প্রচুর মানুষ এখানে চিনছেন, জানছেন, দাদা চলে এসছেন, কি জন্য এসছেন, ইত্যাদি। 60% বাঙালি, হোটেল বাঙালি, হোটেলের কর্মীরা বাঙালি, খাবার দাবার সব বাঙালি। মানে যেন মনে হয় যে বাংলাদেশ চলে এসছে। মানে এতটাই এখানে ডাক্তার দেখাতে লোকজন আসছেন, এতটাই। অনেকদিন করে থাকছেন, কেউ বলছেন আমি 1 মাস আছি, কেউ বলছেন 1.5 মাস আছি। ভাবুন, একই কথা যে কেন ওখানে আমরা দেখাই না, এখানে কেন আসছি? এখানে কি খরচা নেই? খরচা তো একটা আছেই।
আসা যাওয়ার খরচা, এবং এখানে টেস্ট প্রচুর করানো হয়, প্রচুর ডায়াগনোসিস করা হয়, কিন্তু প্রচুর টেস্ট, এটা বলতে কোনো দ্বিধা নেই, এবং তার জন্য একটা ভালো অ্যামাউন্টের খরচও আছে। তবুও মানুষ আসছেন, কারণ এই যে টেস্ট, যেগুলো ওখানে টেস্টে একরকম রেজাল্ট হয়, এখানে অন্যরকম রেজাল্ট হয়, এবং সেই মতো ওষুধ দেওয়া হয়, ভালো হয়ে যাবে। এটা অনেকে বলে থাকেন। ওখানে হয়তো বলা যায় অপারেশন করতে হবে, এখানে এসে টেস্ট করে দেখা গেল না, অপারেশন কোনো ব্যাপার না, ওষুধে সেরে যাবে, আর সত্যি সেরেও গেছে। ফলে এই কারণে মানুষ খরচা হলেও খরচাপাতি জোগাড় করে তারা চলে আসছেন। চিটিংবাজিটা নাই, এটুকু বলতে পারি। খরচা আছে টেস্টের, সেটা আমি মানছি, কিন্তু চিটিংবাজিটা কিন্তু আমি এখনো দেখছি না। আর সেই সঙ্গে আমি এই হাসপাতাল রিলেটেড যে কথাটা বলতে চাই, যদিও এই সিএমসি, খ্রিস্টান মেডিকেল কলেজ যেটাকে বলা হয়, এটা একটা সিস্টেমে চলে, তো কিন্তু এখানকার যে হেলথ স্টাফ, আমি বলবো সাফিসিয়েন্ট, হেলথ স্টাফ সাফিসিয়েন্ট। একেবারে ওয়ার্ড বয় থেকে শুরু করে, সুইপার থেকে শুরু করে, রিসেপশনিস্ট, তারপরে যাওয়া পরপর প্রত্যেকটা ধাপে আমি এত স্টাফ দেখছি না, ফলে সার্ভিস কিন্তু খুব স্মুথ। কিন্তু একটা রোগীর প্রেশার আছে, সেই জন্য হয়তো অ্যাপয়েন্টমেন্ট পেতে সমস্যা হচ্ছে, বা সকালে গেলেন হয়তো কিছুক্ষণ বসতে হচ্ছে, তাও টাইম দিয়ে দেয় কোন সময় আসবেন, কটা থেকে কটার মধ্যে আপনি আসবেন ডাক্তার দেখাতে। তবু অনেকে আগে গিয়ে বসে থাকেন, বা যে সময় বলা সেই সময় হয়তো অনেক সময় হয়ে ওঠে না, কারণ ডাক্তাররা কিন্তু অনেকটা সময় নিয়ে রোগী দেখেন, অনেকটা সময় নিয়ে। তো কিন্তু এত কিছু প্রচন্ড প্রেশার আছে রোগীর, কিন্তু এত স্মুথ এবং এত মানে মানে এ মানে এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। মানে আমি আমি কেন কথাটা বলছি, আমাদের সরকারি হাসপাতালগুলোতে এই স্টাফের সংখ্যা এত কম। আপনি নার্স থেকে শুরু করে, জুনিয়র ডাক্তার থেকে শুরু করে, সর্বস্ত ডাক্তার এত কম, প্রচন্ড প্রেশার। এখানে প্রেশার, এখানকার প্রেশার সামলানোর মতো প্রেশার, তার সঙ্গে মানে এই না যে প্রেশার রাস্তায় শুয়ে রয়েছেন রোগী, ওরকম না। এখানেও প্রেশার, সিস্টেমেটিক অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম আছে, এবং তার প্রপারলি দিনের শেষে চিকিৎসা হয়ে যাচ্ছে। আর আমাদের মতো দিনের শেষে চিকিৎসা হয় না, পড়ে থাকতে হয় সরকারি হাসপাতালগুলোর অবস্থা। আর খুব স্মুথ সবকিছু চলছে, এত সাফিসিয়েন্ট স্টাফ। তো আমি যেটা ঘটনা একটার পর একটা দেখি আমাদের রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে, স্টাফ এত কম এবং নিয়োগ হয় না, তাতে করে ডাক্তার পিছু একটা বড় সংখ্যায় রোগী আছে, রেশিও। এবারে বেশি সংখ্যক রোগী থাকলে কি সমস্যা হয়, ডাক্তারদেরও মন মানসিকতা ঠিকঠাক থাকে না, কারণ ওই প্রেশার থাকে, ঠিক মতো সময় তারা দিতে পারেন না, যখন সবাই তো মানুষ। আবার রোগীদের মধ্যে একটা তাড়া থাকে, তাগিদ থাকে, আমাদের আগে দিতে হবে, বা আমাদের ভালো করে দেখতে হবে। কেন দেখবেন না, সরকারি হাসপাতাল, বেতন দিই যেন এমন বলা হয় যেন উনি উনার বাড়ি থেকে বেতন দিচ্ছেন, ভাব এমন বেতন দিচ্ছে, আমাদের টাকায় বেতন হচ্ছে। দেখবেন অনেকে এই কথাটা বলেন, নিশ্চয়ই জনগণের টাকা দিয়ে বেতন হয়, কিন্তু কিছু কিছু মানুষ দেখবেন তিনি হয়তো ইনকাম ট্যাক্সের আওতাতে পড়েনি না, বা ওই হয়তো বলেন আমি প্রোডাক্ট কিনি, সেই টাকা সেখান থেকে ট্যাক্স দিই, ঠিক আছে, এমন ভাব দেখান যেন ওনার ট্যাক্সের টাকায় বেতন হয়, এই ভাবনাও আছে। আবার যদি নেতা হয়ে যান তো বেশ বিরাট ব্যাপার, আর পুলিশের যদি কেউ একটা যুক্ত হয়ে যান তার তো বিরাট পাওয়ার। তো এতে করে আমি দেখি আমাদের বাংলাতে এই ধরনের ঘটনাগুলো ঘটে যায়। এক হচ্ছে যারা স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন তারাও খুব প্রেসারে থাকেন, রোগীর লাট, সবসময় সবার সঙ্গে ঠিক ব্যবহার করতে পারেন না। তবে হ্যাঁ, কিছু মানুষের সম্পর্কে আমার বক্তব্য থাকবে, যারা হেলথ সার্ভিসে আছেন তারা আবার ইচ্ছে করে অনেকে অবহেলা করেন, সেটাও কিন্তু ঠিক না, ইচ্ছে করে অবহেলা করেন, সেটাও ঠিক না। কিন্তু একটা বড় অংশের যারা হেলথ স্টাফ, তারা তো চান ঠিক মতো করে পরিষেবা দিতে, কিন্তু তারা তো মানুষ, যদি তাদের উপর একটা লোড চাপিয়ে দেওয়া হয়, তারা কি করে ঠিক মতো করে সার্ভিস দেবেন? এখন এটা সহ্য করতে পারেন না রোগীর আত্মীয়রা বা রোগীর লোকজনেরা, তা তখন তাদের উপরে ক্ষোভটা আছড়ে দেন। তো এর জেরে কিন্তু ঘটনাগুলো ঘটে যাচ্ছে। তাও বলবো, যে ঘটনা ঘটেছে এখানে কোনো যুক্তি আমি মানবো না। এই ধরনের অভিযোগ বা এই ধরনের বিষয় যদি কেউ বলতে পারেন যে এই করে দেবো, রড ঢুকিয়ে দেবো, আমি বলছিলাম না কথাটা, এটা কখনো হতে পারে না। রুগী দেখানোর বিষয়ে চাপ থাকতে পারে, বলার জায়গা থাকতে পারে, কিন্তু সেটা বলার সিস্টেম থাকবে। আপনি মারবেন ডাক্তারকে, তাকে একজন মহিলা ডাক্তারকে এই রকম কথা বলবেন, এটা তো মেনে নেওয়া যায় না। নেতাগিরি করতে এসছেন হাসপাতালে এসে, নেতাগিরি। আসলে এই নেতা, এই দল, এটাই হচ্ছে এরকম। তারা না স্বাস্থ্য পরিকাঠামো ঠিক করবে, না মানুষকে পরিষেবা দেওয়ার জায়গা ঠিক করবে, না তাদের লোকেরা ঠিক মতো করে ব্যবহার করবেন। তারা সেখানে একটা মিসবিহেভ করবে, এবং সেখানে এইরকম একটা মানে হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা হবে, মারধর। ডাক্তারের গায়ে হাত তোলা ছেলে খেলা কথা? কি পুলিশ যে এই ধরনের গায়ে হাত উঠে যাবে?
খুব অবাক করছে দর্শক। তো সেই জন্য বলছি আমি অনেক তফাৎ পাচ্ছি, কিন্তু অনেক তফাৎ। আমি প্রথমবার এলাম তামিলনাড়ুতে, আমি আছি এখন তামিলনাড়ুতে, প্রথম এতে এলাম। আমি এত তফাৎ দেখছি স্বাস্থ্য পরিকাঠামোর ইত্যাদি বিষয়ে। তো কোথায় আমরা থাকি, বাংলার কি অবস্থা, দিদিমণি তো খুব ফুটানি করেন এসএসকে। আবারও বলছি, হয়তো ওই তুল্য মূল্য বিচারে সামান্য এগিয়ে পিছিয়ে, কিন্তু পরিষেবাগত দিক দিয়ে এই সাউথে এসে যেভাবে মানুষ স্যাটিসফাইড হচ্ছেন বাংলা থেকে এসে, এটা তো মানে করা যাবে, এরকম তো কিছু হচ্ছে না ওখানে। সেই জন্যই তো মানুষ এত দূরে আসছেন, সেই জন্যই তো মানুষ এত দূরে আসছেন। ফলে তবে ওনার ভাইপো ভালো করে বোঝেন বিষয়টা, সেই জন্য উনি বাংলাতে কোথাও চিকিৎসা করেন না, উনিও বাইরে চলে যান। ওনার ভাইপো বোঝেন যে দিদি মানে পিসি বলেন বটে, চিকিৎসা পরিষেবা এখানে ঠিকই ভরসা করা যাবে না, সেই জন্য উনি দেখবেন আমেরিকা চলে যাচ্ছেন, কোথাও দুবাই চলে যাচ্ছেন। ভাইপো ভালো বোঝেন, আর আমরা ভুক্তভোগী বা আশপাশের ব্যাপারটা আমরা জেনেছি শুনেছি, সেই জন্য আসা। তবে এসে কিন্তু আবার ভালো অভিজ্ঞতা এখানে বলতে পারি। কিন্তু আমার প্রশ্ন, আমি দেখছিলাম যেখানে এখানে এত বাঙালি আসছেন, এত বাঙালি, আবার বলছি 60% বাঙালি। তো আমার মনে হচ্ছে যে এত বাঙালি এখানে আসেন, এবং বাঙালিদের জন্যই কার্যত বলতে পারি এই ভেলোর এইসব হাসপাতালগুলো চলছে। তো এইরকম একটা পরিকাঠামো ওখানে কেন হয় না? ওখানেও বেসরকারি হাসপাতাল রয়েছে, কিন্তু এইরকম পরিকাঠামো কেন ওখানে হয় না? একজন বলছিলেন যে কি করে ওখানে হবে, ওখানেও তো চাই কোনো কোনো সংস্থা কিছু করতে, ভালো কিছু করতে, কিন্তু ওখানকার তোলাবাজি এমন একটা অবস্থা যে ওখানে কেউ কোনো রকম কোনো ইনভেস্ট করতে চান না। এক তোলাবাজি, আর দ্বিতীয়ত জুলুমবাজি, নেতাদের দাদাগিরি, সেজন্য ওখানে কেউ ইনভেস্ট করতে চায় না। যারা আছে তারাও পালিয়ে আসার চেষ্টা করছে। আর তামিলনাড়ু মানে যদিও দিদির ভাইয়ের সরকার বলতে পারেন, কিন্তু তুলনায় ভালো। যদি এখানে সরকারটা আরো একটু ভালো হয়, হয়তো পরিকাঠামো আরো ভালো হবে, সেটাও বলতে পারি। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। যেটা ঘটনা ঘটেছে, খুব মারাত্মক ঘটনা, খুব বাজে ঘটনা, অবশ্যই এটা বলতে কোনো দ্বিধা নেই। দর্শক বলবেন আপনারা কি হতে পারে, পুলিশ তো নাকি গ্রেপ্তার করেছে, আপনাদের কি মনে হয়? যা বলার বলবেন দর্শক এই বিষয়ে, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।